আপনারা দেখছেন ঢাকা বেজিং এক্সপ্রেস। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি। দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি রওজে জাবিদ ঐশী। চীনের উত্তরাঞ্চলে অবস্থিত শানসি প্রদেশ, যার নাম এসেছে থাইহাং পর্বতমালার পশ্চিমে অবস্থানের কারণে। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই প্রদেশ পরিদর্শন করতে গিয়ে আধুনিকায়নের পথে শানসি প্রদেশকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। গেল কয়েক বছর ধরেই প্রদেশটি বিভিন্ন ক্ষেত্রে তার বৈদেশিক বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতার পরিমাণ বাড়িয়েছে। 1,56,700 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত উত্তর চীনের স্থলবেষ্টিত প্রদেশ শানসি, যার স্থায়ী বাসিন্দা 3 কোটিরও বেশি। চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রদেশটির মোট দেশজ উৎপাদন জিডিপি বেড়েছে 4.5%। ফলে এর আকার দাঁড়িয়েছে 78 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। সাম্প্রতিক সময়ে শানসি নজর দিচ্ছে উচ্চমানের বুদ্ধিমান ও পরিবেশ বান্ধব শিল্প উৎপাদনের দিকে। পাশাপাশি কয়লা উৎপাদনে ঐতিহ্যবাহী এই প্রদেশ এখন গড়ে তুলছে নতুন জ্বালানি কাঠামো। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রদেশটি পরিদর্শন করেছেন। এই সময় শানসির ইয়াংছুয়ান এবং থাইইউয়ান শহর ঘুরে চীনকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। ভ্রমণকালে ভাল্ব প্রস্তুতকারক একটি কোম্পানি পরিদর্শনে গিয়ে তিনি শিল্প খাতের রূপান্তর ও প্রযুক্তিগত উন্নয়নের উপর জোর দেন। একই সঙ্গে প্রাদেশিক কমিটি ও সরকারের কার্যক্রম সম্পর্কে শুনে শানসিকে আরও বেশি রূপান্তরমূলক এবং টেকসই অর্থনৈতিক পথ অনুসরণ করার আহ্বান জানান প্রেসিডেন্ট শি। সংশ্লিষ্ট তথ্য মতে 2019 সালে শানসিকে সমন্বিত জ্বালানি সংস্কার পাইলট প্রদেশ হিসেবে ঘোষণা করে চীন, যা টানা 2 বছর ধরে দেশটির বিভিন্ন রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি গ্রিন জ্বালানি সরবরাহ করেছে। এই সময়ে শুধু শিল্প নয়, কৃষি ও গ্রামীণ উন্নয়নেও এসেছে অগ্রগতি। একটা সময় চীনের জাপান বিরোধী যুদ্ধের অন্যতম যুদ্ধক্ষেত্র ছিল শানসি। এখানেই ছিল ঐতিহাসিক 8ম রুট আর্মির প্রধান কার্যালয়। সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্য মোড়া এই ঐতিহাসিক প্রদেশটি এখন পরিণত হয়েছে পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। বিশেষজ্ঞদের মতে শানসি এখন শুধু অভ্যন্তরীণ উন্নয়নই নয়, আন্তর্জাতিক বাণিজ্য ও সহযোগিতার ক্ষেত্রেও সম্প্রসারণ করছে তার বন্ধুত্বের পরিসর। গড়ে তুলছে এক নতুন ইনল্যান্ড ওপেনিং আপ মডেল। বাংলাদেশে বাড়ছে চীনা বিনিয়োগের গতি। চলতি বছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশে চীনা বিনিয়োগ 3.7 গুণ বেড়েছে। রাজধানীতে চীন বাংলাদেশ শিল্প ও সরবরাহ চেইন সহযোগিতা সেমিনারে এই মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত। বাংলাদেশের বিভিন্ন খাত নিয়ে গবেষণা করে বাণিজ্য ও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে চীন। মাত্র 7 মাসে 20 চীনা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করেছে 40 কোটি মার্কিন ডলারেরও বেশি। চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীর নতুন যাত্রায় দুদেশের বাণিজ্য সম্পর্ক অনন্য উচ্চতায় যেতে চায় বলে জানায় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে চীন বাংলাদেশ শিল্প ও সরবরাহ চেইন সহযোগিতা শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। বাংলাদেশে চীনা উদ্যোক্তাদের সংগঠন চায়না এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ সিইএবি এই সম্মেলনের আয়োজন করে, যেখানে বিদ্যুৎ, জ্বালানি, সড়ক, বন্দর, টেক্সটাইল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহ নানা খাতে বাজার প্রবণতা, বিনিয়োগের সুযোগ ও চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।
সিইএবির প্রেসিডেন্ট হান কুন এই গবেষণা প্রতিবেদন পেশ করেন। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি নতুন বিনিয়োগ গন্তব্যে পরিণত হচ্ছে বলে জানান চীনা রাষ্ট্রদূত। বাংলাদেশে বিনিয়োগে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে চীনা কোম্পানিগুলো বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী। চীন ও বাংলাদেশের নেতৃত্বের কৌশলগত দিক নির্দেশনা অনুসরণ করে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ বাস্তবায়ন, শিল্প ও সরবরাহ চেইন একীভূতকরণ, বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর মাধ্যমে দুই দেশ এক নতুন উচ্চতায় পৌঁছাতে চায়। চীনা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আরও শক্তিশালী ভূমিকা রাখবে, বাংলাদেশের আর্থ-সামাজিক খাতেও অবদান রাখবে বলে জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিনিয়োগ বাড়াতে চীনে সম্প্রতি বিডার একটি অফিস খোলা হবে বলেও জানান তিনি। বিনিয়োগ বাড়াতে চীনের সম্প্রতি বিডার একটি অফিস খোলা হবে। বাংলাদেশে চায়না টাউন নেই, ঢাকায় একটি চায়না টাউনশিপ প্রতিষ্ঠা করা যেতে পারে। অনুষ্ঠানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে শীর্ষ দেশও চীন। জ্বালানি ও বিদ্যুৎ খাতে দুদেশের সহযোগিতার আরও সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন সরকারি সংস্থা, বিভাগ ও দুদেশের ব্যবসায়ী নেতারাও অনুষ্ঠানে অংশ নেন। ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম ঢাকা বেজিং এক্সপ্রেসে। পরিবেশগত সুরক্ষা ও উন্নয়নে প্রতি 5 বছরে নতুন পরিকল্পনা হাতে নেয় চীন। এই ধারাবাহিকতায় 14তম কর্মসূচির ব্যাপ্তি ছিল 2021 থেকে 2025 সাল পর্যন্ত। সম্প্রতি এই 5 বছর মেয়াদী কর্মযজ্ঞের কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটি খতিয়ে দেখেছে চীনা প্রশাসন। সরকারি তথ্য মতে এই 5 বছরের পরিকল্পনায় ব্যাপক অগ্রগতি দেখেছে দেশটি। বিশেষ করে বনায়ন, দূষণ নিয়ন্ত্রণ, নবায়নযোগ্য শক্তি ব্যবহার এবং পুনর্ব্যবহারে দেখা দিয়েছে ব্যাপক সাফল্য। প্রতি বছর নতুন পরিকল্পনা, নতুন লক্ষ্য, যা বাস্তবায়ন কতটুকু হয়েছে সেটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয় মেয়াদ শেষে। এ নিয়ে মোট 14 বার এমন কর্মসূচি হাতে নেয় চীন। দেশটির 14তম কর্মসূচির ব্যাপ্তি ছিল 2021 থেকে 2025 সাল পর্যন্ত। সম্প্রতি এই 5 বছর মেয়াদী কর্মযজ্ঞের কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটি খতিয়ে দেখছে চীনা প্রশাসন। সরকারি তথ্য মতে 14তম পরিকল্পনার বাস্তবায়নে ব্যাপক অগ্রগতি দেখেছে দেশটি। বিশেষ করে বনায়ন, দূষণ নিয়ন্ত্রণ, নবায়নযোগ্য শক্তি ব্যবহার এবং পুনর্ব্যবহারে দেখা দিয়েছে ব্যাপক সাফল্য। সম্প্রতি চীনের 14তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পরিবেশগত এবং বাস্তুসংস্থানের উন্নয়নের অগ্রগতি সম্পর্কে জানান দেশটির ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন। বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানান কমিশনটির প্রধান। সবুজ উন্নয়ন এখন আধুনিক চীনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এবং 5 বছরের অগ্রগতির সবচেয়ে স্পষ্ট 4টি মূল ক্ষেত্রে বনায়ন, দূষণ নিয়ন্ত্রণ, পরিষ্কার শক্তি ব্যবহারের বৃদ্ধি এবং রিসাইকেলিং। চীন বৈশ্বিক বনায়নের প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে এবং এর বনভূমির আচ্ছাদন 25% ছাড়িয়ে গেছে, যা শানসি প্রদেশের সমান আয়তন এবং বিশ্বের নতুন উদ্ভিদ বৃদ্ধির 25% জন্য দায়ী। এছাড়া উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে দূষণ নিয়ন্ত্রণে। চীনের শহরগুলোর 87%ই বজায় রেখেছে বাতাসের গুণমান। 2020 সালে শেষ হওয়া দেশটির 13তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে সাফল্য মিলেছিল তার চেয়ে 3% বেশি সফলতা এসেছে এবারের মেয়াদে। গুণমান ধরে রেখেছে দেশটির বেশ কিছু নদী ও জলাধারও। আমরা দূষণ নিয়ন্ত্রণে বিপুল উন্নয়ন দেখেছি। বর্তমানে ইয়াংতজি এবং হলুদ নদী দুটি এখন তাদের প্রধান চ্যানেলে ক্লাস 2 মানের গুণমান বজায় রাখছে, যা একটি অসাধারণ অর্জন।
এছাড়া চীন উৎপাদন খাতে সমস্ত বিদেশি বিনিয়োগ সীমাবদ্ধতা সম্পূর্ণরূপে তুলে নিয়েছে এবং কৃষি ও সেবা খাতে আরও কিছু সীমাবদ্ধতা শিথিল করেছে। 2024 সাল থেকেই চীন স্বাস্থ্যসেবা এবং মূল্য সংযোজন টেলিযোগাযোগ সেক্টরগুলোতে বাজার খোলার প্রক্রিয়া শুরু করে এবং বেশ কিছু বিদেশি কোম্পানি এরই মধ্যে এ খাতে শুরু করেছে বিনিয়োগ। চীনের প্রধান শহরগুলো এই গ্রীষ্মে তাদের রাতের অর্থনীতিকে চাঙ্গা করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে ভোক্তাদের ব্যয় বৃদ্ধি এবং নগর জীবনকে উজ্জীবিত করার জন্য সাংস্কৃতিক, রন্ধন সম্পর্কীয় এবং বিনোদনমূলক উদ্যোগের একটি পরিসর চালু করেছে। ফলে দেশটির জিডিপিতে প্রভাব পড়ছে, নগরায়নে আসছে পরিবর্তন। চীনের শহরগুলোয় এখন রাত মানে শুধুই ঘুম নয়, বরং সাংস্কৃতিক, পর্যটন এবং বিনোদনের এক চমৎকার মিশেল। রাজধানী বেইজিং থেকে শুরু করে প্রাচীন সিল্ক রোডের শহর তুনহুয়াং পর্যন্ত চীনের নাইট টাইম ইকোনমি এখন ভরে উঠেছে আলো আর জীবনের স্পন্দনে। ডাইনিং, কেনাকাটা, পর্যটন, খেলাধুলা এবং পারফর্মিং আর্টস সহ বিভিন্ন সমন্বিত অভিজ্ঞতা প্রচার করছে স্থানীয় সরকারগুলো। সাংহাইয়ে চলছে নাইট লাইফ ফেস্টিভ্যাল 2025। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত শহর জুড়ে 130টি থিম ভিত্তিক কার্যক্রমের আয়োজন রয়েছে। চলতি বছরের জুনে সম্প্রসারিত 240 ঘণ্টার ভিসা ফ্রি ট্রানজিট নীতির সুফল পাচ্ছে সাংহাই। এই ফেস্টিভ্যাল ঘিরে স্থানীয় ব্যবসা বেড়েছে প্রায় 20%, বলছে শহরের বাণিজ্য বিভাগ। আমরা সাংহাইতে মিডসামার কার্নিভাল চালু করেছি। 240 ঘণ্টা ভিসা মুক্ত ট্রানজিট নীতি বাস্তবায়নের সাথে সাথে আমাদের জেলায় আন্তর্জাতিক দর্শনার্থীদের ট্রাফিক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্বজুড়ে পর্যটকদের আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য আমরা 3টি কেন্দ্রীভূত কর ফেরত পয়েন্টও স্থাপন করেছি। বেইজিংয়ের রাতের বাজারে ভিড় মানে শুধু বিনোদন নয়, বরং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় আয়ের সুযোগ। এখানকার রাত্রিকালীন ক্রয় বিক্রয়ের পরিমাণ দিনের তুলনায় প্রায় 3 গুণ বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে বেইজিংয়ের ফিংকু জেলায় শুরু হয়েছে এক নতুন অভিজ্ঞতা, রাতের রাফটিং। পাশাপাশি গ্র্যান্ড ক্যানেলের ধারে 500-র বেশি স্টল স্থানীয় খাবার ও হস্তশিল্প নিয়ে জমজমাট হয়ে উঠেছে। আমার মনে হয় এটা সত্যিই চমৎকার এবং প্রাণবন্ত, বিশেষ করে গ্রীষ্মকালে। আমার কাছে এটা বেশ মনোরম মনে হয়। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মতে শহরাঞ্চলের 60% ভোক্তা ব্যয় এখন রাতে ঘটে এবং এই সময়কার বিক্রির হার দিনের তুলনায় 3 গুণ বেশি। এটি শুধু জিডিপি বাড়াচ্ছে না, বরং উন্নত নগর পরিকল্পনা, কর্মসংস্থান এবং এসএমই খাতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঢাকা বেইজিং এক্সপ্রেসে নিচ্ছি আরও একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম ঢাকা বেইজিং এক্সপ্রেসে। চীনে এই বছরের গ্রীষ্মকালীন পর্যটনে দেখা দিয়েছে বিপুল জনসমাগম। ইতিহাস ও সাংস্কৃতিক ভ্রমণ কেন্দ্রগুলোতে প্রতিদিনেই বাড়ছে ভিড়। এই ধারা অব্যাহত রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে চীনা সরকার। সারা দেশে আয়োজন করা হয়েছে প্রায় 39,000 পর্যটন অনুষ্ঠান। গ্রীষ্মকালীন পর্যটন বৃদ্ধির লক্ষ্যে সরকারি উদ্যোগে বরাদ্দ দেওয়া হয়েছে 570 মিলিয়ন ইউয়ান। জাদুঘরে ভ্রমণ পিপাসুদের চাহিদা বাড়ায় সোমবারও কেন্দ্রগুলো খোলা রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এই গ্রীষ্মে দর্শনার্থীদের সমাগমে জমজমাট চীনের পর্যটন কেন্দ্রগুলো। ফলে ভোক্তা ব্যয়ের উত্থান ঘটাতে এবং দর্শনার্থীদের আকর্ষণ করতে এই গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমে বেশ কিছু বড় পদক্ষেপ নিয়েছে চীনা সরকার। নতুন রূপে সামনে আনা হচ্ছে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থান, বদলে ফেলা হচ্ছে সময়সূচি, আয়োজন করা হয়েছে নানা বর্ণিল ইভেন্টের, চলছে এক সৃজনশীল সংস্কার। চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় জানায়, গ্রীষ্মকালীন পর্যটন খরচ বাড়াতে চলতি জুলাই থেকে আগস্ট পর্যন্ত দেশব্যাপী বরাদ্দ রাখা হচ্ছে বিশেষ তহবিল, যার পরিমাণ 570 মিলিয়ন ইউয়ান বা প্রায় 80 মিলিয়ন মার্কিন ডলার।
এই 2 মাসে আয়োজন করা হবে ৩৯,০০০-এর বেশি পর্যটন ইভেন্ট, যার মধ্যে থাকছে কোস্টাল ভ্যাকেশন, সাংস্কৃতিক পারফরমেন্স, প্রদর্শনী, বাজার মেলা এবং পারিবারিক বিনোদন ইভেন্টস। আধুনিক অঞ্চল হিসেবে সুপরিচিত শহর সাংহাই। চলতি মাসে শহরটিতে ব্যাপক হারে বেড়েছে থিম পার্ক এবং হোটেলের বুকিং। ট্রাভেল প্ল্যাটফর্মগুলোর তথ্য বলছে গেল বছরের তুলনায় বুকিংয়ের হার বেড়েছে প্রায় 40%। এছাড়া অঞ্চলটির ফুটবল সিটি লিগ এরই মধ্যে আকর্ষণ করেছে বিপুল পরিমাণ দর্শনার্থীদের। এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছে 13টি শহরের দল, যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল প্রেমীদের মুগ্ধ করছে। ফুটবল ভক্তদের জন্য শহরের বিভিন্ন স্থানে এমনকি স্থানীয় মিউজিয়ামগুলোও ফ্রি প্রবেশের সুযোগ দিচ্ছে, যাতে এই ফুটবল লিগের প্রতি আরও কৌতূহলী হয় অন্যান্য শহরের বাসিন্দারা। বেইজিংয়ে দর্শনার্থীদের আগ্রহের তালিকায় আছে 22টি জাদুঘর, যেগুলো মূলত বন্ধ রাখা হতো প্রতি সোমবার। এবার সে প্রথা ভেঙে সপ্তাহে 7 দিনই সেগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে চীনা প্রশাসন। যদিও গুটি কয়েক জাদুঘরকে দেয়া হয়েছে মঙ্গলবারে বন্ধ রাখার অনুমতি, যার ফলে পর্যটকরা এখন সোমবারেও মিউজিয়ামগুলো ভ্রমণ করতে পারছেন। এছাড়া গ্রীষ্মকালীন ছুটির সময়টিতে বেশি সময় ধরে পরিদর্শন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিপ্লবী সামরিক মিউজিয়াম সহ আরও 20টি জাদুঘর। বেশ কিছু বিশেষ ইভেন্ট আয়োজন করবে এই জাদুঘরগুলো, যাতে দর্শনার্থীরা আরও সমৃদ্ধ শিক্ষা এবং বিনোদনের অভিজ্ঞতা অর্জন করতে পারেন। দর্শনার্থীদের আরেক আকর্ষণ পূর্ব চীনের বৃহত্তম থার্মাল পাওয়ার স্টেশন, যেটি এখন এক জনপ্রিয় সাংস্কৃতিক এবং পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। এতে স্থানীয় পর্যটন বাজারে নতুন প্রাণ সঞ্চার করেছে স্টেশনটি। উনিশশো সালের পুরনো এক পাওয়ার প্ল্যান্টের কালচারাল ব্লক সংস্কারের পর বর্তমানে পরিণত হয়েছে শপিং স্ট্রিট, পার্ক এবং শিল্প জাদুঘরে। এটি শহরের শিল্প ঐতিহ্য সংরক্ষণের চেষ্টা এবং সৃজনশীল এবং সাংস্কৃতিক মূল্য উন্মোচনে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। চীনের গ্রীষ্মকালীন পর্যটন বাজারে ঐতিহাসিক স্থানগুলোর এই নতুন সংস্করণে পর্যটন শিল্পে এনেছে এক নতুন দিগন্ত। সেই সাথে স্থানীয় উদ্যোক্তাদের জন্য গড়ে তুলেছে এক নতুন বাজার। ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে, চ্যানেল 24-এ।